অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট সাইদ আব্দুল্লাহ। আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই যেটা জানতে চাইবো যে আমরা জানি সবাই ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব করেছে আমাদের সমন্বয়করা। এই বিষয়ে আসলে ডক্টর ইউনূসের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া এসেছে এবং পাশাপাশি জানতে চাইবো যে আন্তর্জাতিক অঙ্গনে আসলে এর কি প্রভাব পড়বে। আচ্ছা, গতকাল যে মুহূর্তে ছাত্রদের পক্ষ থেকে প্রথমবারের মতো প্রস্তাবনাটা করা হচ্ছিল, তার আগে আমি নিজেও সেই জায়গায় টু সাম এক্সটেন্ট জড়িত ছিলাম এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সরাসরি সমন্বয়কদের যোগাযোগ হয় এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সেটাকে কিন্তু পজিটিভলি নিয়েছেন এবং তিনি এই ব্যাপারটাকে যেহেতু পজিটিভলি গ্রহণ করেছেন এবং ছাত্রদের যে ইন্টেনশন যেটা ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন গ্লোবাল ফিগার যিনি, তাকে যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের যদি মেইন উপদেষ্টা হিসেবে যদি আমরা পাই, তাহলে যেটা হবে যে দেশের সরকারের যে ভাবমূর্তি যেটা, সেটা কিন্তু বহির্বিশ্বের কাছে একটা ভালো একটা ইমেজ তৈরি করবে। অ্যাট দ্য সেম টাইম এই অন্তর্বর্তীকালীন সরকারের সামনে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আছে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য। আপনি জানবেন বিগত 3টা ইলেকশন যদি আমি উল্লেখ করি, 2014, 2018 এবং 2024 সালের এই 7 জানুয়ারির যে ইলেকশন, এই 3টা ম্যাসিভলি রিগড ইলেকশনে দেশের জনগণের যেভাবে ভোটাধিকার হরণ করা হয়েছে, যেমন আমার বয়স 27 বছরে পড়বে, আমি আমার জীবনে কখনো ভোট দিতে পারি নাই। সো এই যে ভোটাধিকার হরণ করা একটা জেনারেশন, কিন্তু জেনারেশন জেড যেটা, জেনজি যেটা, যারা মূলত এই আন্দোলনটা করেছে, তারা কিন্তু আজ অবধি কেউ ভোট কিন্তু কাস্ট করতে পারে নাই। সো এই যে সবার ভেতরে ভোটটাকে নিয়ে আবার আস্থার জায়গাতে ফিরিয়ে নেওয়া, এইটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং একটা কাজ। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, দেখুন যে আমাদের ইনস্টিটিউশন যেগুলো ছিল একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য, সেই ইনস্টিটিউটগুলো কিন্তু পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনি যদি লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের দিকে তাকান, ইলেকশনের টাইমে যদি পুলিশের ভূমিকা দেখেন, ডিসি অফিসের ভূমিকা দেখেন, ইউএনওদের ভূমিকা দেখেন, প্রত্যেকটা জায়গা কিন্তু অত্যন্ত প্রশ্নবিদ্ধ। কাজেই এই যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত হবে, সেই সরকারের সামনে আমি যদি বলি যে সবচেয়ে বড় লক্ষ্য এবং টু সাম এক্সটেন্ট প্রধান লক্ষ্য যেটা আছে, সেটা কিন্তু একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আয়োজন করা। তো এই যে উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, তাদের জায়গা থেকে একজন প্রবীণ এবং সর্বজনের কাছে গ্রহণযোগ্যতা আছে এমন ব্যক্তি হিসেবে আমার কাছেও মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সবচেয়ে পারফেক্ট একজন চয়েস হতে পারে। এছাড়া যদি আমি একটু আপনাকে বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যেহেতু সবাই অনেক অ্যাক্টিভ, অনেকেই কিন্তু অনেক নাম প্রস্তাব করছে, অনেক নাম ঘুরে বেড়াচ্ছে, সেক্ষেত্রে আসলে আপনার ধারণা জানতে চাইবো কোন বিশিষ্ট নাগরিক আসলে এতে যুক্ত হতে পারেন। আমার কাছে সর্বশেষ যে তথ্য আছে, যেহেতু এই পুরো প্রক্রিয়াটার সাথে আমিও টু সাম এক্সটেন্ট বিভিন্নভাবে একটু জড়িত ছিলাম, বা শিক্ষার্থী যারা আছেন, সমন্বয়ক যারা আছেন, তাদের কাছ থেকেও যেহেতু মতামতটা এক্সপেক্ট করা হচ্ছিল। তবে একটা কথা বলে রাখা দরকার, সামাজিক মাধ্যমে আমি যখন স্ক্রল করছিলাম এমন অনেক নাম বিভিন্ন জায়গা থেকে দেখেছে, যেটাকে কিন্তু আমার গুজব মনে হয়েছে। বিভিন্ন নাম ঘুরে বেড়াচ্ছে। তো এই ব্যাপারগুলোর পর আমার মনে হয় যে বেশি সন্দেহ বা গুজবের দিকে নির্ভরশীল না হয়ে আজকে রাতের বেলার ভেতরেই, মানে আমার কাছে যেটা সর্বশেষ তথ্য আছে, আজকে রাতের বেলার ভেতরেই হয়তোবা একটা গেজেটেড ইনফরমেশন পেয়ে যাবেন যে কারা কারা সেই উপদেষ্টা পরিষদে থাকবেন, এবং খুব দ্রুতই সেটা আগামীকালও হতে পারে যে শপথ গ্রহণ করে কার্যভার কিন্তু নতুন সরকার মানে গ্রহণ করতে পারে। তো এই জায়গার ভেতরে অনেকের নাম যদি শোনা যায়, তবে আমার ব্যক্তিগত এক্সপেকটেশন যেটা থাকবে, প্রফেসর আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক, একদম প্রথম থেকেই কিন্তু উনি আইন অঙ্গন প্লাস অ্যাক্টিভিজম দুইটা জায়গাতেই কিন্তু একেবারে সরাসরি জড়িত ছিলেন। সো আসিফ নজরুলকে যদি, আমার ব্যক্তিগত ইন্টেনশন হলো যদি আইন মন্ত্রণালয় সংক্রান্ত দায়িত্বে যদি তাকে পাওয়া যায়, সেক্ষেত্রে আমার মনে হয় যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য যেসব আইনি যেসব প্রক্রিয়া যেগুলো আছে, সেটা পারফেক্টলি হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও আরো অনেকের নামই আসলে আমরা দেখতে পাচ্ছি, আপনার ধারণা সম্পর্কে আপনি জানাচ্ছিলেন। তো যে ব্যাপারে আমি কথা বলছিলাম যে এই ব্যাপারগুলো কিন্তু অনেক কিছু গুজবও কিন্তু হতে পারে। ইনফ্যাক্ট ডক্টর মোহাম্মদ ইউনূস যদি শেষ মুহূর্তে এই পদটা নেওয়ার জন্য মানে নো বলেই ফেলেন, সেক্ষেত্রেও কিন্তু একটা বিকল্প নাম আছে। তো আমাদের যেটা বেস্ট অফ দ্য নলেজ যেটা ছিল, এই সরকার যেটা হবে সেটা একই সাথে যাতে অন্তর্ভুক্তিমূলক সরকারও হয়, মানে এই জায়গাতে যাতে ফিমেল রিপ্রেজেন্টেশন যেটা, তারপরে মাইনরিটি কমিউনিটির যাতে ফেস থাকে, তারপর ফিমেল বডি যাতে থাকে, এবং বিভিন্ন রাজনৈতিক দলের যে মতৈক্য যেটা, সেটার ভিত্তিতেও কিন্তু এটা রিপ্রেজেন্টেশন থাকবে। যেমন আমি যদি খুবই সামারিলি একটু বলার চেষ্টা করি, ডেফিনেটলি এই জায়গায় এমন কেউ থাকতে পারে যিনি আমাদের অ্যাপেক্স কোর্ট যেটা, মানে সুপ্রিম কোর্টের এক্স জাস্টিস যারা ছিলেন, তাদের ভেতরে অবশ্যই একজন বা দুইজনকে পেতে পারেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ছিল, এমন কাউকে পাওয়ার পসিবিলিটি আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর
এই বা এই জাতীয় পোস্ট থেকে প্রফেসর কেন্দ্রিক পোস্ট থেকে একজনের মতো পেতে পারেন, একই সাথে যাদের পূর্বে মানে কূটনীতি ডিপার্টমেন্ট দেখার যেটা মানে জায়গাটা ছিল সেই জায়গা থেকে কেউ থাকতে পারে। অ্যাট দ্য সেম টাইম মানে সেনাবাহিনীর ভেতর থেকে যারা এক্স অফিসিয়াল আছেন তাদের ভেতর থেকেও দু একটা নাম। আরেকটা বিষয় যদি আপনার কাছে একটু জানতে চাই যে আসিফ নজরুল সহ কিন্তু আরো কয়েকজন বঙ্গভবনে আলোচনা করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আসলে কি নিয়ে আলোচনা হতে পারে? আচ্ছা, আসিফ নজরুল শুধু যে এইটার একটা প্রপোজড যে একজন ব্যক্তি সেই ব্যাপারটাই না, একই সাথে উনি কিন্তু যেহেতু আইনের প্রফেসর এবং উনি যেহেতু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আপনাদের মিডিয়া ম্যাস মিডিয়া ব্যক্তিত্ব, তো সেই জায়গা থেকে ভিত্তি করে উনার কিন্তু একটা মতামতের গ্রহণযোগ্যতা আছে। সো সেই ব্যাপারগুলো নিয়েই উনি কথা বলবেন যে এই ব্যাপারটা কিভাবে আসলে প্রমোট করা যায় বা কারা আসতে পারে এবং কত দ্রুততার সাথে করা যায়। কারণ কারা আসবে তার চেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো কত দ্রুত এই গভর্নমেন্টটাকে ফর্ম করা যাবে। আদারওয়াইজ দেখেন বাংলাদেশে কিন্তু বর্তমানে কোনো প্রাইম মিনিস্টার নাই। আজকে বিকেল 3টার দিকে মহামান্য রাষ্ট্রপতি সংসদ কিন্তু ভেঙে দিয়েছে। তার মানে আমাদের দ্রুততম সময়ের ভেতরে একটা সরকার দরকার, কারণ দেশের ভেতরে কিন্তু অনেক জায়গায় মানে ললেসনেস অবস্থা তৈরি হয়েছে। সো এই ব্যাপারটা প্রোটেক্ট করার জন্য যেহেতু একটা গভর্নমেন্ট দরকার, সেটা আমরা এক্সপেক্ট করছি আজকের ভেতরে চূড়ান্ত তালিকাটা গেজেটেড করে আগামীকালের ভেতরে যদি শপথ নিয়ে এই নতুন সরকার যদি ক্ষমতা গ্রহণ করতে পারে তাহলে হয়তোবা এই ললেসনেস ব্যাপারটা কেটে যাবে এবং জনমনে একটা স্বস্তি ফেরত আসবে। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আসলে কথা বলছিলাম, এর মাঝে আসলে আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব দেওয়া হয়েছে এবং আপনি একজন আইনের ছাত্র হিসেবে আসলে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের আইনি ভিত্তিটা কিভাবে ব্যাখ্যা করবেন? আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকারের এই ব্যাপারটা কিন্তু স্পেসিফিক্যালি সংবিধানে ছিল না, কিন্তু এই ব্যাপারটা আনা যায় প্রেসিডেন্ট তার কর্মপন্থার মাধ্যমে, এটা কিন্তু ডক্ট্রিন অফ নেসেসিটির মাধ্যমে উনি নিয়ে আসতে পারেন। কারণ প্রাইম মিনিস্টার যে মুহূর্তে পদত্যাগ করেছেন, আপনি খেয়াল করে দেখবেন প্রাইম মিনিস্টার নর্মাল নিয়মটা হলো প্রাইম মিনিস্টার আমাদের সংসদ ভেঙে যেতে পারে দুইটা উপায়। প্রাইম মিনিস্টার যদি পদত্যাগ করে তারপরে কিন্তু স্পিকার প্রেসিডেন্ট যেটা করে যে ওই সংসদের ভেতর থেকে সংখ্যাগরিষ্ঠ দলের যে নেতার ম্যান্ডেট আছে তাকে নিয়ে যে প্রধানমন্ত্রী বানিয়ে দেয়। কিন্তু এই জায়গায় কিন্তু সেই ধরনের পরিস্থিতি নাই। ইনফ্যাক্ট শেখ হাসিনা যখন পদত্যাগ করলো এবং করে যাওয়ার পরে যাওয়ার আগে নর্মালি যেটা হয় তারা কিন্তু সাজেশন দিয়ে যায় যে সংসদ ভেঙে দিবেন, মানে এই ধরনের কিন্তু একটি স্টিপুলেশন আছে প্রাইম মিনিস্টারের পক্ষ থেকে। কিন্তু এটা ধরে নেওয়া হয় উনি এটা কখন করতে পারে যে পরবর্তীতে আবার কন্টিনিউ করতে চায় কিনা। কিন্তু উনি তো ছাত্রদের যে দাবি ছিল মানে পদত্যাগ করা, পদচ্যুত করা এবং পালিয়ে যাওয়া, উনি কিন্তু পালিয়ে গেছেন। সো এই জায়গায় কিন্তু একটা কনস্টিটিউশনাল ভ্যাকেন্সি তৈরি হয়েছে। এটা দূর করার জন্য এখন প্রেসিডেন্ট কি করতে পারে? প্রেসিডেন্টের হাতে কিন্তু সেই ক্ষমতাটা আছে যে কোনো একটা অড সিনারিও যখন অ্যারাইজ করবে সেটাকে অ্যাড্রেস করার জন্য প্রেসিডেন্ট সেই কাজটা করতে পারে। সো প্রেসিডেন্ট ডেফিনেটলি অধ্যাদেশের মাধ্যমে এই যে একটা অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠন করবে, সেই অন্তর্বর্তীকালীন সরকারটা কিন্তু স্পেসিফিক একটা মানে স্পেসিফিক একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা স্পেসিফিক্যালি আমি আগেই বলেছি, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। মানে এই যে যারা আসবে এদের কাজ হবে সামনের দিনে একটা ইলেকশন তৈরি করা এবং পার্লামেন্টারি ফর্মে নিয়ে যাওয়া। তারপর যেটা হবে এই যে এই মুহূর্তে যে সরকারটা গঠনের যে প্রক্রিয়াটা হলো সেটা কিন্তু প্রেসিডেন্ট সুন্দর মতো পার্লামেন্টে তুলে পরবর্তীতে কিন্তু পাশ করে নেওয়া যাবে এবং সেটা টোটালি কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের ভেতরে তখন চলে আসবে। আমি সাইদাবুল্লাহ আপনার কাছে একটু ছোট করে জানতে চাইবো, যেহেতু আমাদের হাতে সময়টা কম, এটা হচ্ছে যে আমরা জানি দেশের মধ্যে এখন অরাজক পরিস্থিতি তৈরি হচ্ছে, এই সময়টাতে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি? আমার কাছে মনে হয় যে শপথ গ্রহণ করার সাথে সাথে দেশের ল অ্যান্ড অর্ডার ব্যাক করানোর জন্য যা যা করা দরকার, ইভেন আবার যদি কারফিউ জারি করতে হয় বা মিলিটারিকে যদি রাস্তায় নিয়ে আসতে হয়, কারণ আপনি জানেন যে পুলিশ অনেক জায়গায় থানা আক্রান্ত হয়েছে এবং বিভিন্ন জায়গায় পুলিশ কিন্তু কাজ ছেড়ে পালিয়েও চলে গেছে। সো এটা দূর করার জন্য ডেফিনেটলি আমি এক্সপেক্ট করব যে যারা ক্ষমতা গ্রহণ করবে তারা আর্মিকে আবার ফুল ফ্লেজে নামিয়ে নিয়ে ল অ্যান্ড অর্ডারটা ঠিক করার ব্যবস্থা করবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ।